আমায় যদি জিজ্ঞেস করেন যে আপনার কেমন লাগলো, তাহলে আমি শুধু এইটুকুনি বললাম, এক কথায় এইটুকুনি বলতে চাইব, যদি আমি না আসতাম তাহলে জীবনে আমার একটা বড় ভুল হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, এমএলএ এমপি জীবনে হয়ে যাওয়া যায়, মন্ত্রীও হওয়া যায়, কিন্তু কোনো কিছুর পরিবর্তেই মানুষের ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ওটা ঈশ্বর আল্লাহ থেকে আসে। যেভাবে আমি এলাম প্রায় 2 মাইল দূর থেকে, লোকজন যেভাবে দাঁড়িয়ে হাত নাড়ছেন, আমার মনে পড়ছিল যে এই হুগলি জেলার ওপর দিয়ে মমতা ব্যানার্জি সামনে বসতেন, আমরা পেছনে থাকতাম, এবং একটার পর একটা জায়গার উপর দিয়ে যখন মমতা ব্যানার্জি যেতেন, তখন এইভাবেই কখনো সিঙ্গুরের উপর দিয়ে, কখনো চুঁচুড়োর উপর দিয়ে, কখনো বাঁকুড়ার পথে, শিহর বৈতলের পথে, কতুলপুরের পথে, আরামবাগের পথে মানুষ এইভাবে হাত নাড়তেন। তাই সবার আগে আমি আপনাদের বলি, আমি যেখানেই যাই, এমনকি আপনাদের বাংলার সব থেকে প্রিয় মানুষ, সব থেকে প্রিয় দিদি, সব থেকে শ্রদ্ধার মানুষ, তিনিও আমায় দেখলে বলেন, এই লাভলি কথাটা তোমার ব্র্যান্ড হয়ে গেছে, লাভলি বললেই তোমার কথা মনে হয়। আমি যেখানেই যাই আমায় জিজ্ঞাসা করে সবাই, এই যে এত লাভলি লাভলি করেন, লাভলিটা কে, কার জন্য এত লাভলি নিয়ে মাতেন আপনি? সব ব্যাপারে একটা লাভলি লাভলি ও লাভলি। আমার বলতে কোনো দ্বিধা নেই, শীতের এই চলে যাব মিষ্টি সন্ধ্যায় একটু একটু শিশির পড়ছে, খোলা মাঠ, এবং আমি এখান থেকে একটা করে ফল নিয়ে যাব, আমি মমতা ব্যানার্জিকে দেখাবো যে আমি ওদের বলেছিলাম প্রোগ্রাম করবি, খেলা করবি, আর আখ চিববি আর কমলা লেবু খাবি। ওরা দেখুন কিরকম ভাবে তৈরি করেছে। তাই আমায় যদি কেউ জিজ্ঞেস করেন তোমার লাভলি কে, আমি বলবো আমার লাভলি হচ্ছে এই আমার সামনের মানুষগুলো, যারা মাথায় শিশির করছে তারপরেও তারা বসে আছে। এরাই আমার মানুষ, এরাই মা মাটি মানুষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি মনে করি আপনি যদি আমাকে গলায় একটা হার দিতেন, সে হারের যা মূল্য, তার থেকে এই দুটো আখ আর একটা কমলা লেবু এর মূল্য কিন্তু অনেক বেশি। তার কারণ এগুলো যেমন চিবিয়ে খেতে হবে, আর মাত্র কটা দিন, 26 সাল, ঠিক ওইভাবেই বাকিটা চিবিয়ে খেতে হবে। বুঝতে পেরেছেন তো? এবং আমি বলে গেলাম, আমি অসীমাকে বলবো, তোমার বিধানসভা কেন্দ্রে পাবনান অঞ্চল সব থেকে বেশি ব্যবধানে জিতে রেকর্ড মার্ক করবে তৃণমূলের ঘরে, আমি এখন থেকে ঘোষণা করে গেলাম। যদি এই উচ্ছ্বাস, আমি আদিলকে খুব ভালোবাসি, আই সিনসিয়ারলি লাভ হিম, এই প্রোগ্রামের জন্য ওর পেছন পেছন আমার কনস্টিটুয়েন্সি কামারহাটি থেকে ইকবালও এসে গেছে, আমি এখানে দেখি ইকবাল বসে আছি, আরো অনেক মানুষজন, ইমাম সাহেব, আরো যারা বসে আছেন, প্রধান পঞ্চায়েতের সমিতির নেতৃবৃন্দ,
ছোট ছোট শিশু, অনেক মায়েরা বোনেরা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের বলছি, আমি কথা দিয়ে গেলাম আজকের পর এই বাবনান অঞ্চল, আমি মদন মিত্র, আমিও এই এলাকার একজন বাসী হয়ে গেলাম, আপনাদের বন্ধু, আপনাদের সহযাত্রী, আপনাদের সহযোদ্ধা। যখন যে কোনো প্রয়োজনে আমায় মনে করবেন, যদি ঈশ্বর আল্লাহ না আটকায়, যদি ভগবানের ইচ্ছে আমাকে আটকাতে না পারে, আমি যে কোনো মূল্যে পৌঁছে আপনাদের পাশে থাকব। আই কমিট, আই প্রমিস। একটা কথা মনে রাখবেন, আমরা বলি অনেক কিছু, আমরা চেষ্টা করি, কিন্তু সবই আমরা আল্লাহর ইচ্ছে চলি। যা পয়গম্বর বলবে তাই হবে। উনি ১,৫০০ বছর আগে বলেছিলেন দাঁড়িয়ে জল খাবে না। এখন বড় বড় ডাক্তাররা ৫,০০০ টাকা ফিস নিয়ে বলছে জল খেলে বসে আস্তে আস্তে খাবেন, না হলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা ১,৫০০ বছর আগে পয়গম্বর বলে গিয়েছিল। আমাদের মনে রাখতে হবে, শরিয়ত থেকে কোরআন, বাইবেল থেকে গীতা, যে যে ধর্মের হোক না কেন, যে যা ধর্ম করবে, আমি আমার ধর্ম করব, আপনি আপনার ধর্ম করবেন। এই যে বাবনানে এসছি, আমায় যে আখরোট, কিশমিশ, বাদাম, আলমন্ড, কাজু দিয়েছে, আমি জিজ্ঞেস করিনি এইগুলো কি কোনো বাঙালি দোকান থেকে এসছে না মুসলিম দোকান থেকে এসছে। খেতে ভালো দিয়েছে, ভালোবেসে দুটো খেয়ে নিয়েছে। যখন বিরিয়ানি খাই, কোনদিন জিজ্ঞেস করিনি যে মুকুজ্জেবাড়ির বউ রেঁধেছে না বিসমিল্লার নাতি রেঁধেছে। বিরিয়ানি ছাড়া খাওয়া হয় না। বিরিয়ানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য, তাই বিরিয়ানি পেলেই খাই। যখন আমরা ভালো ভালো গজল শুনি, আমরা কখনো জানতে চাই না এই গজলটা কে গিয়েছেন, এটা বিয়েতে চলবে না হিন্দু বাড়িতে চলবে না পাড়ার ক্যাম্পে চলবে। না, এত ভালো গান আর হয় না। মোহাম্মদ রফি দ্বিতীয়বার হয় না। তাই যখনই যেখানে যাই তখন এটা শুনি, এ দুনিয়া এ মেহফিল, কারণ এটা মোহাম্মদ রফি গান দিয়েছে। আপনাদের কাছে আমি বলি, আমি মদন মিত্র, ना मैं हिंदू ना मैं मुसलमान, सबसे पहले मैं एक इंसान। আমার কাছে হিন্দু মুসলমান বলে কিছু নেই। আল্লাহ আমায় পাঠিয়েছেন বান্দা হাজির, আপনি ফতোয়া দেবেন, আপনার হুকুম থাকবে, বান্দা হুকুম তামিল করার চেষ্টা করবে। সেই জন্যই তো আপনি আমায় পাঠিয়েছেন। আমি আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি, আমি ভগবানের ইচ্ছায় এখানে এসেছি। আজ যে আমি এখানে আসব, এটা কয়েক হাজার বছর আগে ঠিক হয়েছিল যে এই দিন আজ সন্ধ্যায় মদন মিত্র বাবনান গ্রামে অঞ্চল প্রধানদের সঙ্গে মিলে একটা ক্রিকেট খেলার জন্য, একটা ছোট্ট ক্রিকেট খেলা, আমি সব মিলিয়ে প্রায় 200 কিলোমিটার এসেছি। কারণ এটা আমার কাছে ছোট্ট নয়, আমার হৃদয়ে যত বড়, এটা তার থেকেও অনেক বড়। কারণ এত মানুষের হৃদয় তার সঙ্গে রয়েছে। ক্রিকেট খেলুন, খেলাধুলা করুন, কিন্তু তার সঙ্গে
আসল খেলার কথাটা মাথায় রাখবেন। খেলা কিন্তু হবে, সেই খেলার ড্রাম আমি বাজিয়ে গেলাম। আমরা কেউ কাউর যে মেয়েটি মারা গেছে তার বিরুদ্ধে নই। আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যে কোনো নির্যাতিতা বিচার পাক। কিন্তু আপনি যদি আজকে বলেন ফাঁসি চাই, মমতা ব্যানার্জি ফাঁসির জন্য দৌড়েছেন। এবার যখন ফাঁসি হয়নি তখন আপনি যদি বলেন ফাঁসির জন্য তো দৌড়বার কি আছে, আমরা তো দৌড়ইনি, আমাদের যা বলা হয়েছিল তাই করেছি। কারুর বাড়ির বাচ্চা নষ্ট হলে, মারা গেলে তাদের চোখে যেমন জল পড়ে তেমনি আমাদের চোখেও জল পড়ে। আমরা কেউ রাক্ষস নই, নর রাক্ষস নই, আমাদেরও হৃদয় আছে। কিন্তু আমাদের তো বুঝতে হবে আমরা দায়িত্বে। এই যে আমি এখানে এসেছি, আমাকে আদিল বলেছে আপনি আসবেন, আমরা প্রাইজটা রাখবো, আপনি দেবেন, দিয়ে আপনি সবাই গ্রামবাসীদের সঙ্গে দেখা করে চলে যাবেন। এবার যদি ও এখানে বলতে এসে, জানেন তো আমাদের ম্যাচ খেলা হচ্ছে না, আমাদের ম্যাচের বদলে একটা বিয়ে বাড়ি আছে, আমি বিয়ে বাড়ির জন্য নিয়ে এসেছি, তাহলে আমার হাতে প্রেজেন্টেশন নেই, আমি বিয়ে বাড়ি আসবো কি করে? আমি জানি খেলায় যাচ্ছে। আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না, খুব গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে কলকাতায়, আমার ফিরতে হবে। যাবার আগে এই মুহূর্তে যারা ঘোট বাজছেন, গঙ্গাসাগরে একটা টাকা দেন না, কোভিডে একটা টাকা দেন না, কুম্ভের নাম করে হাজার হাজার কোটি টাকা খরচ করেন, আর রাতের অন্ধকারে সমস্ত লাশগুলো সরিয়ে দিয়ে সমস্ত মোবাইল বন্ধ, নেট বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, চারিদিকে সবকিছু বন্ধ, রাতের অন্ধকারে লাশ সরিয়ে দেন কেন? তার কারণ মানুষের জন্য কোনো ব্যবস্থা ছিল না, শুধু ভিআইপিদের জন্য। ক্যাটরিনা কাইফ চান করবে, মমতা কুলকার্নি চান করবে, না অমিত শাহ চান করবে? এইটা ছিল বড়। 144 বছর বাদে শাহী আমাবস্যায় ভারতবর্ষের কোটি কোটি মানুষ চান করবে, এটার কোনো মূল্য ছিল না। কিন্তু সেই মূল্য মমতা ব্যানার্জির কাছে ছিল, তিনি গঙ্গাসাগরে নিজে হাজির ছিলেন, তার উপর দায়িত্ব ছিল। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ঈদ, একদিকে দুর্গাপুজো, সবকিছুর মধ্যে মানুষকে জড়িয়ে নেন। আমি চলে যাব দূর থেকে, আমি জানি সিপিএম বিজেপি এখনো একটা দুটো করে বেঁচে আছে, তারা দূর থেকে টেপ করছে। আবার একটা রাহুল বলে কে আছে, সে নাকি আমার ব্যাপারে কি বলেছে। আমি বললাম রাহুল বলে কি করে, ও তো হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়। ও তো জীবনে শুরু থেকে খালি হেরেই এসছে, জীবনে কোনো জিততে পারেনি, জেতার মুখ দেখেনি। আরে মানুষ যাকে জেতায়নি সে বড় বড় কথা কি বলবে? একবার মদন মিত্রের সঙ্গে হেঁটে দেখবেন রাস্তায় মানুষ কাকে বেছে নেয়। তাই আমি আপনাদের কাছে বলি যে সিপিএম আর বিজেপি দূর থেকে টেপ করছেন, ভালো করে পৌঁছে দিন হেডকোয়ার্টারে। বলবেন বাপের বেটা থাকলে বাংলার মাটিতে মদন মিত্রকে ধরে নিতে, যদি বাপের বেটা থাকে তাহলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে। আজকে এখানে এলাম মানে কাল আসবো না তা নয়। যাবার আগে বলি, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे, कत फूल दिए, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे। बीजेपी और सीपीएम याद रखो, रहे जिंदगी तो बबलन में फिर आएंगे, फिर आएंगे, फिर आएंगे इंशाल्लाह। खुदा हाफिज, जय हिंद, वंदे मातरम।